লাস্ট 6 month ব্যাংক স্টেটমেন্ট। ওকে স্যার। ওকে, লাস্ট 6 month ব্যাংক স্টেটমেন্টের পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং কারেন্ট সিভিল রিপোর্ট, এগুলোই পার্সোনাল লোনের কাস্টমারদের নর্মাল ডকুমেন্টেশন। যদি এই ডকুমেন্টেশনগুলো তাদের থাকে তাহলেই তারা পার্সোনাল লোন আবেদন করতে পারবে আমাদের কাছে, যেটা আমরা সেই আবেদনটা ব্যাংকের কাছে পৌঁছে দিতে পারবো। যদি কোনো কাস্টমার আপনাদেরকে বলে ম্যাডাম আমার স্যালারি অ্যাকাউন্টে হয়, লাস্টের পয়েন্টটা কি বলেছিলেন? কারেন্ট সিভিল রিপোর্ট। যদি কোনো কাস্টমার বলে ম্যাডাম আমার স্যালারি তো অ্যাকাউন্টে হয়, আমি মাস গেলে 25,000 টাকা অ্যাকাউন্টে বেতন পাই, কিন্তু আমি পে স্লিপ পাই না, আমার পে স্লিপ নেই, সেক্ষেত্রেও সেই কাস্টমারের লোনটা হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষ। তাকে না বলবেন না, তাকে জানাবেন ঠিক আছে স্যার আপনার কাছ থেকে আমি বিষয় জানলাম, আমাদের যারা সিনিয়র ডিপার্টমেন্ট আছে আমি তাদের সঙ্গে ডিসকাস করছি ব্যাপারটা নিয়ে, দেন আপনাকে ফার্দার জানাচ্ছি এই ক্ষেত্রে কি বা কি কি করণীয় আপনার হতে পারে। যদি সে বলে যে পে স্লিপ আমার নেই, কিংবা যদি বলে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারছি না, এটা আমার কোম্পানি থেকে নেওয়া নেই, সেক্ষেত্রেও একই কথা বলবেন। কিন্তু যদি তারা বলে আমার মাসিক বেতন 40,000 টাকা, কিন্তু আমি বাই ক্যাশে স্যালারিটা পাই, তাহলে আপনি শিওর হয়ে যাবেন এই কাস্টমার পার্সোনাল লোন অ্যাপ্লাই করতে পারবে না, কারণ ব্যাংক রুলসের বাইরে হয়ে যাচ্ছে তার প্রোফাইলটা। বোঝাতে পারলাম সবাইকে? যদি কেউ 20 থেকে 25 হাজার টাকা হয়, তাহলে যদি তার হাতে ইন হ্যান্ড ক্যাশ না হয়, ব্যাংকে এসছে কিন্তু পে স্লিপ নেই, সেক্ষেত্রে সে অ্যাপ্লাই করতে। যদি কেউ সর্বনিম্ন 20-25 আমি বলে দিচ্ছি, সর্বনিম্ন 12,000 টাকা প্লাস স্যালারি হলেই পার্সোনাল লোন অ্যাপ্লাই করতে পারবে, বাট বাই অ্যাকাউন্ট হওয়া চাই। আচ্ছা, মানে হ্যান্ড ক্যাশে সে অ্যাপ্লাই করতে পারবে না। হ্যান্ড ক্যাশে সে পার্সোনাল অ্যাপ্লাই করতে পারবে না। তার ডকুমেন্টস যেগুলো আমরা চেয়েছি তার মধ্যে ডিসপুট থাকতেই পারে কম বেশি, যেমন পে স্লিপ নিয়ে ইস্যু থাকতে পারে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ইস্যু থাকতে পারে, সেগুলো হয়তো ম্যানেজেবল, এটা ব্যাংকের সঙ্গে ডিসকাস করার পর বলা যাবে সম্ভব কিনা। কিন্তু যদি বাই ক্যাশে হয়ে যায় স্যালারিটা, টোটালি সম্ভব নয় পার্সোনাল লোন, ওটা ইম্পসিবল। তাদের জন্য অন্য ব্যবস্থা আছে, সেটা কি ব্যবস্থা আছে আমি পরের স্টেজে গিয়ে বলবো, যখন প্রোডাক্ট নিয়ে ডিসকাস করবো। ক্লিয়ার হয়েছে পার্সোনাল ব্যাপারটা? স্যার আরেকবার একটু বলবেন পুরো সামারি করে। ওকে, যে সমস্ত কাস্টমার পার্সোনাল লোন চাইবেন, সেটা স্যার হোক বা ম্যাডাম হোক, তাদের স্যালারি বাই অ্যাকাউন্টে হতে হবে। তিনি সরকারি চাকরি করতে পারেন কিংবা কোনো প্রাইভেট সংস্থায় কাজ করতে পারেন। তার স্যালারি সর্বনিম্ন 12,000 টাকা প্লাস হতে হবে, 11,999 টাকা হলেও হবে না, মিনিমাম 12,000 প্লাস আর অ্যাকাউন্টে যেন ক্রেডিট হচ্ছে প্রত্যেক মাসে। অনেক কোম্পানি আছে যেখানে পিএফ ইএসআই থাকে না, তাতে কোনো সমস্যা নেই, তার মিনিমাম অ্যাকাউন্টে ক্রেডিট স্যালারি থাকতে হবে সর্বনিম্ন 12,000 টাকা, তাহলেই সে পার্সোনাল আবেদন করতে পারবে। যদি বলে আমি 12,000 টাকাই স্যালারি পাই বা 22,000 পাই কিংবা 32,000 পাই, আমার স্যালারি বাই ক্যাশে হয়, আমি অ্যাকাউন্টে টাকা পাই না, তাহলে সরি স্যার, আপনি পার্সোনাল লোন অ্যাপ্লাই করার জন্য এলিজেবল নন। নেক্সট আপনি যে পয়েন্টগুলো বললেন, হ্যাঁ স্যার, কেওয়াইসি ফিনান্সিয়াল পেপার, ওগুলো একবার যদি বলে দিতেন। আধার কার্ড, প্যান কার্ড, ফটো, ইলেকট্রিক বিল, লাস্ট 3 month পে স্লিপ, লাস্ট 6 month ব্যাংক স্টেটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, কারেন্ট সিভিল রিপোর্ট। আপনারা বললে আমি দেন নেক্সট পয়েন্টে যাব। সরি স্যার, কারেন্ট সিভিল রিপোর্টের আগের পয়েন্টটা কি বললেন? ওটা অ্যাপয়েন্টমেন্ট কপি লেটার, কি লাগবে? অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওকে স্যার। আচ্ছা, এগুলো একটু সবাই একসাথে লিখবেন, তাহলে সুবিধা হয়, নাহলে টাইমটা সেভ হবে আমাদের সবার, নাহলে টাইমটা অনেক বেশি হয়ে যাবে। ও ঠিক আছে স্যার, পয়েন্ট, এটা নেক্সট পয়েন্ট কি আছে? পার্সোনাল লোনের পরে কি ছিল? কেউ একজন বলুন, অসুবিধা নেই। পার্সোনাল লোনের পরের পয়েন্টটা কি ছিল? বিজনেস লোন। বিজনেস লোন। বিজনেস লোন। ওকে, তো প্রশ্ন হচ্ছে বিজনেস লোন কে বা কারা পেতে পারে? বিজনেস তারাই পেতে পারে যারা বিজনেস করেন, সেটা কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বিজনেসম্যানরাই বিজনেস লোন পেতে পারে। তো সেক্ষেত্রে বিজনেস কি টাইপের বিজনেস করলে সে লোন পেতে পারে? যে কোনো রকমের বিজনেসে লোন পেতে পারে। এর মধ্যে এমন অনেক টাইপের বিজনেস আছে যেগুলো ব্যাংক লোনের জন্য নেগেটিভ ব্যবসা,
যেমন মাছের বিজনেস, বাজারে বসে যারা মাছ বিক্রি করে, যাদের মাছের ভেড়ি আছে, মানে এগুলোকে আমরা বলি লাইভ বিজনেস। যার মধ্যে পড়ে পোল্ট্রি ফার্ম, মানে পোল্ট্রি মুরগি চাষ করে যারা, জুয়েলারি বিজনেস, যারা যাদের সোনার দোকান আছে, বা যারা প্রমোটিং করে, প্রমোটিং বিজনেস। এরকম বেশ কিছু ব্যবসা আছে যেগুলো নেগেটিভ ব্যবসা, যে ব্যবসাগুলোর উপর ব্যাংক করে লোন দিতে চায় না। নর্মালি কাস্টমাররা ব্যাংকে গেলে ব্যাংক থেকে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু আমরা সেই সমস্ত প্রোফাইলের উপর কাজ করতে পারবো, কারণ আমাদের কাছে আছে 50টারও বেশি ব্যাংকের সুবিধা। যত রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক, তাদের সাথে আমরা কাজ করি, মানে আমাদের কোম্পানি কাজ করে। যত প্রাইভেট ব্যাংক আছে তাদের সাথে আমরা কাজ করি। যত নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি আছে তাদের সাথে আমরা কাজ করি। এত ফেসিলিটি থাকার জন্য আমাদের কাছে নেগেটিভ বলতে কোনো কথা নেই, আমাদের কাছে সব পজিটিভ। আর এটা আপনাদের প্রত্যেকের কাছে একটা অ্যাডভান্টেজ, যে আপনাদের কাছ থেকে কোনো কাস্টমার চলে যাবে না লোন না পেয়ে, যদি তার প্রোফাইল একদম খারাপ না হয়। তো বিজনেস যারা করছে তারা পাবে বিজনেস লোন। এবার তাদের জন্য ডকুমেন্টেশন কি লাগবে? ফার্স্ট, কমন ডকুমেন্টেশন, যেটা আগের বারেও লেগেছে, কেওয়াইসি, আধার কার্ড, প্যান কার্ড, ফটো এবং ইলেকট্রিক বিল। এটা কমন ডকুমেন্টস। যারা লিখবে কমন ডকুমেন্টসগুলো লিখে নিন। এবার চেঞ্জেস যে ডকুমেন্টসগুলো আসবে বিজনেসম্যানদের ক্ষেত্রে কি কি লাগছে? লাস্ট 3 ইয়ার্সের ট্রেড লাইসেন্স, মানে লাস্ট 3 বছরের বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে। তার সাথে লাগবে লাস্ট 3 ইয়ার্সের আইটি ফাইল, ইনকাম ট্যাক্স রিটার্ন, যেটা বলি আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্ন, আইটি ফাইল। হয়েছে সবার এই পর্যন্ত? স্যার এই পয়েন্ট আরেকবার রিপিট করুন প্লিজ। লাস্ট 3 ইয়ার্সের ট্রেড লাইসেন্স, লাস্ট 3 ইয়ার্সের আইটি ফাইল, মানে ইনকাম ট্যাক্স রিটার্ন, যেটাকে আমরা বলি আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্ন, আইটিআর, আইটি ফাইল। স্যার, যে ক্ষেত্রে ছোট মাছ ব্যবসায়ী হলো বা ছোট স্বর্ণ ব্যবসায়ী, তাদের আইটি ফাইলের মধ্যে পড়ে না সব সময়। একটা মিনিমাম অ্যানুয়াল ট্রানজাকশন হলে আমি যতদূর জানি তারা আইটির মধ্যে আওতায় পড়ে। তো সেক্ষেত্রে তাদের কি চাওয়া হবে? এই ক্ষেত্রে আপনাকে আমি রিপ্লাই করছি, আপনি কি করেন, হাউসওয়াইফ না? হাউসওয়াইফ। আপনিও আইটি ফাইল বানাতে পারবেন। আমার বানানো যদি নিড না থাকে তাহলে তো আমি বানাবো না। তো সেক্ষেত্রে আমি এই যে বললেন না যে হয় না, হয় না আর বানাবো না দুটো আলাদা কথা। হয় না মানে আপনি বলতে চাইছেন যে ওটা রুলস এর বাইরে, আর বানাবো না মানে আমার ইচ্ছা নেই, ইচ্ছার বিরুদ্ধে। তো হয়তো অবশ্যই আমি একটা বেকার হলে আমি আইটি ফাইল বানাতে পারবো টাকার বিনিময়ে। কিরকম? আমি দেখিয়ে দেবো যে আমার একটা ব্যবসা আছে, গার্মেন্টস শপ, আমি তার উপর IT বানাবো, কোম্পানির নামটা একটা বলে দিলাম, যিনি আইটি ফাইল বানান তিনি বানিয়ে দেবেন। এখানে কোনো অফিসিয়ালি ভেরিফিকেশন হয় না। কিন্তু আমি চাইলেই ট্রেড লাইসেন্স বানাতে পারবো না যদি আমার বিজনেস না থাকে। কারণ যে পৌরসভা বা যে পঞ্চায়েতে আমি গিয়ে বলবো আমি আমার জুতোর দোকান আছে, আমি একটা ট্রেড লাইসেন্স করতে চাই, তারা আগে এসে ভেরিফিকেশন করবে যে আদৌ আমার আছে কিনা। যদি থাকে সেই ব্যবসাটা, তাহলেই তারা আমাকে ট্রেড লাইসেন্স দেবে, না হলে দেবে না। কিন্তু আইটি ফাইলের জন্য এই ভেরিফিকেশনের দরকার পড়ে না। আমি টাকা দিলে আমার যিনি চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট থাকবেন, সিএ, উনি আইটি ফাইল বানিয়ে দেবেন আমার ব্যাংকিং ট্রানজাকশন বা ওভারঅল ক্যালকুলেট করে, আমার ইন্স্যুরেন্স কিছু থাকে সেগুলোর উপর ক্যালকুলেট করে। বুঝতে পারলাম? আচ্ছা স্যার, না এবারে স্যার, আমার হ্যাঁ, বলুন একটা কোশ্চেন ক্লিয়ার হলো না, যে যারা বলুন। একদম ছোট, যাদের কিছুই নেই, তারা কি তাহলে বিজনেস লোন এইগুলোই কাজ করলে পায় না? বলছি, আমি এই পয়েন্টটা আসবো, আমি অবশ্যই চিনি। ওকে, তো আমি এই পয়েন্টটা অবশ্যই আসবো, আমি বলছি। আপনার প্রশ্নের অ্যান্সারটা আগে আমি দিয়ে দিই। অনেক ছোট ছোট ব্যবসায়ী থাকে যাদের জিএসটি থাকে না। আমি যে পয়েন্টে এখনো ঢুকতে পারিনি, জিএসটি থাকে না। জিএসটি থাকার জন্য একটা মিনিমাম টার্নওভার থাকাটা প্রয়োজন, যেটা সারা বছরে 40 লাখ টাকা। যদি 40 লাখ টাকা টার্নওভার থাকে তাহলেই তার জিএসটি ফাইল মেনটেন হয়। যদি তার 40 লাখ টাকা টার্নওভার না থাকে তাহলে সে জিএসটি ফাইল বানাতে পারবে না, বা তাদের ক্ষেত্রে জিএসটি ফাইল হয় না। এবার আপনার প্রশ্ন ছিল যারা ছোট ব্যবসায়ী, যাদের আইটি ফাইল হয় না, তারা কি তাহলে লোন নিতে পারবে না? এটাই প্রশ্ন ছিল তো? হ্যাঁ স্যার। পারবে। তার জন্য কিছু টার্মস কন্ডিশন আছে, যদি সেই টার্মস কন্ডিশন ম্যাচ করে তাহলে সে পারবে। কি টার্মস কন্ডিশন বলে দিচ্ছি, আগে বাকি ডকুমেন্টেশনটা একটু কমপ্লিট করে নিন। বিজনেস লোনের ক্ষেত্রে লাস্ট 3 ইয়ার্সের ট্রেড লাইসেন্স হয়ে গেছে, লাস্ট 3 ইয়ার্সের আইটি ফাইল হয়ে গেছে। নেক্সট, জিএসটি সার্টিফিকেট অ্যান্ড এমএসএমই সার্টিফিকেট লিখুন। জিএসটি সার্টিফিকেট এবং এমএসএমই সার্টিফিকেট ভালো করে বলিয়ে দিন।
না, জিএসটি সার্টিফিকেট এবং এমএসএমই সার্টিফিকেট। এমএসএমই, এটাকে আমরা বলি আধার উদ্যম সার্টিফিকেট, এমএসএমই। হ্যাঁ, নেক্সট লাস্ট 1 ইয়ার্স এর ব্যাংক স্টেটমেন্ট, লাস্ট 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট। এন্ড ফাইনালি সব থেকে লাস্ট পয়েন্ট, কারেন্ট সিভিল রিপোর্ট। কারেন্ট সিভিল রিপোর্ট। পর্যন্ত সবার হয়ে গেলে বলুন, আমি দেন পরের ডিসকাশনে আসছি। হ্যাঁ, হয়ে গেছে স্যার। আজকে অর্ধেক করে দাও। আজকে পুরোটা কমপ্লিট করো না, হবেই না। এইগুলো বলার পরই ক্লোজ করে দেবো। বলো আমার 15 জনের ট্রেনিং আছে, একটা পর্যন্ত হবে। ওকে, এবার যে প্রশ্নটা শাশ্বতী, আমাকে প্রশ্নটা কে করেছিল? শাশ্বতী করেছিল? না না, মানে একটু আগে যে প্রশ্নটা করা হলো যে আইটি, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা করেছিল। ওকে ফাইন, আমি সবাইকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আইটি ফাইল যদি না থাকে কাস্টমারে, সে বিজনেস লোন পেতে পারে কিনা? হ্যাঁ, পেতে পারে, যদি তার ব্যাংকের সাথে মান্থলি ট্রানজাকশন খুব ভালো হয় তাহলে। যেমন একটু আগে আমি একটা পজিটিভ কথা বলেছিলাম, বাই অ্যাকাউন্টে 12,000 টাকা প্লাস যতই স্যালারি হোক না কেন সে পার্সোনাল লোন পেতে পারে। সেম, কাস্টমারের যদি ব্যাংকের সাথে ট্রানজাকশন খুব ভালো থাকে তাহলে সে বিজনেস লোন পেতে পারে। দেখা গেল কাস্টমারের ট্রেড লাইসেন্স আছে, আইটি ফাইল আছে 3 বছর করে, কিন্তু ব্যাংকে কোনো লেনদেন হয় না, তাকে ব্যাংক বিজনেস লোন দেবে না। ট্রেড লাইসেন্স, আইটি ফাইল থাকাটা ফর্মালিটিস, কিন্তু ব্যাংক ট্রানজাকশন থাকাটা বাধ্যতামূলক, থাকতেই হবে, ম্যান্ডেটরি। মানে ভালো ট্রানজাকশন থাকতে হবে তার, মানে এক কথায় ব্যাংকের সঙ্গে তার ভালো লেনদেন থাকতে হবে। সেটা কিরকম কি লেনদেন থাকতে হবে সেটা তো আপনারা বুঝতে পারবেন না। সেটা আমরা কাস্টমারের ডকুমেন্টস ব্যাংকে পাঠাই, ব্যাংক চেক করে তারা জানায় যে কাস্টমার লেনদেন সঠিক আছে না নেই। এবার এই ক্ষেত্রে কাস্টমারের হতেই পারে তার 3 বছরের ট্রেড লাইসেন্স আছে, কিন্তু তার 3 বছরের আইটি ফাইল নেই। তো সেই ক্ষেত্রে সে লোন পেতে পারে যদি তার ব্যাংকের সঙ্গে ট্রানজাকশন ভালো থাকে। আবার অনেকে এটাও বলতে পারে যে আমার তো 3 বছর করে হবে না, আমার 2 বছরের ট্রেড লাইসেন্স, 2 বছর আইটি ফাইল আছে, কিংবা আমার কাছে 1 বছর ট্রেড লাইসেন্স বা 1 বছর আইটি ফাইল আছে। আদারওয়াইজ আমার কাছে আইটি ফাইল আছে কিন্তু আমার কাছে লাইসেন্সই নেই, সেক্ষেত্রেও কাস্টমার বিজনেস লোন অ্যাপ্লাই করতে পারবে। এমন অনেক ফিনান্স কোম্পানি আছে, তাদের থেকে সেই লোনগুলো আমরা করাতে পারবো যদি কাস্টমারের ব্যাংকের সাথে ট্রানজাকশন ভালো থাকে তাহলে। এবার বলুন কেউ একজন কি বুঝলেন এই ব্যাপারটা? স্যার আলটিমেটলি তার আইটি ফাইল এবং মানে যাই থাকুক কেন তার সিভিল রিপোর্টের উপরে ব্যাংকের মানে লোন পাওয়াটা ডিপেন্ড করবে, সেটা পার্সোনালি হোক আর বিজনেসেই হোক। একদম, সিভিল রিপোর্ট এবং ব্যাংক ট্রানজাকশন দুটোর উপরে ডিপেন্ড করছে সে লোনটা পেতে পারে কিনা। সার্ভিস করলে তার কত স্যালারি ঢুকছে, অ্যাকাউন্টে ঢুকছে কিনা এটা ম্যাটার করবে। বিজনেস করলে তার বিজনেসের ট্রানজাকশন কত হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে সেটা ম্যাটার করবে। সেটা অ্যাকাউন্টে হতে পারে, সেটা কারেন্ট অ্যাকাউন্টে হতে পারে। অবশ্যই তার সঙ্গে সিভিল রিপোর্ট ম্যাটার করবে। সিভিল রিপোর্ট পরবর্তী অপশনে বলবো। তাহলে বিজনেস লোন আপাতত ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। নেক্সট হ্যাঁ পয়েন্টটা স্যার, বলুন। হয়েছে। নেক্সট পয়েন্ট, ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। প্রশ্ন হচ্ছে পার্সোনাল লোন একটু আগে ডিসকাস ফেললাম, তাহলে হঠাৎ করে ইনস্ট্যান্ট পার্সোনাল লোনটা আবার কি জিনিস, এটা কিভাবে কি হয়, কারো জানা আছে ইনস্ট্যান্ট পার্সোনাল লোনটা কি? যদি কারো জানা থাকে বলুন, ভুলুক কোনো অসুবিধা নেই, আমি তো অবশ্যই বলবো। ইনস্ট্যান্ট পার্সোনাল লোনটা মেবি ওই মানে কোনো ওই যে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো হয় না যেখান থেকে নেয় লোন, ওগুলোকে অ্যাকচুয়ালি বলে মোবাইল অ্যাপ লোন। ওগুলো নয়, ওগুলো কাস্টমার নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবে নিজের প্লে স্টোর অন করে, ঠিক আছে? ইনস্ট্যান্ট পার্সোনাল লোন মানে হচ্ছে ইনকাম প্রুফ ছাড়া পার্সোনাল লোন।
যে সমস্ত কাস্টমার ক্যাশে স্যালারি পাচ্ছে, যাদের দিকে কোনো ব্যাংক বা কোনো ফিনান্স কোম্পানি তাকাচ্ছে না লোন দেওয়ার জন্য, যে সমস্ত কাস্টমার বিজনেস করছে কিন্তু ব্যবসায় ভালো লেনদেন নেই, তার বাকি ডকুমেন্টেশন গুলো আছে, ব্যবসায়িক লেনদেন নেই, কিংবা ব্যবসা করছে আপনার কথা অনুযায়ী কোনো ডকুমেন্টসই নেই, না আছে ট্রেড লাইসেন্স, না আছে আইডিএল, না আছে ব্যাংকের সাথে লেনদেন, চাকরি করছে তার কোনো ডকুমেন্টস নেই, তার মানে তাদের ইনকাম আছে কিন্তু প্রুফ নেই, সেই কাস্টমারদের আমরা ইনস্ট্যান্ট পার্সোনাল লোন করাতে পারবো, যেটাকে আমরা বলি ইনকাম প্রুফ ছাড়া ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। এগুলো আমরা ব্যাংকের পোর্টাল দিয়েই করাই, কোনো অ্যাপের মাধ্যমে নয়। সেই ক্ষেত্রে কাস্টমারের সিভিল রিপোর্ট ম্যাটার করে। আমাদের সেই ডিপার্টমেন্টের লোক আছে, তারা কাস্টমারের পেপারস দেখবে, তারা কাস্টমার প্রোফাইল চেক করবে, যদি তাদের সিভিল রিপোর্ট, সিভিলের সমস্ত তথ্য কাস্টমারের বাকি সমস্ত প্রোফাইল যদি ম্যাচ করে যায়, তাহলে সেই কাস্টমার ইনস্ট্যান্ট পার্সোনাল লোন পেতে পারবে 50,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত, কোনো ইনকাম প্রুফ ছাড়া। কি কি ডকুমেন্টস লাগবে এর জন্য বলে দিচ্ছি, লিখে নিন। আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড অবলিক দিয়ে নেট ব্যাংকিং, মানে দুটোর মধ্যে যে কোনো একটা, এটিএম কার্ড অবলিক দিয়ে নেট ব্যাংকিং। নেক্সট, আধার লিঙ্ক মোবাইল নাম্বার এবং কারেন্ট সিভিল রিপোর্ট। যেটা দিয়ে আমরা মুরগি মারবো। বস ব্যাপার চা খাওয়াচ্ছি, আমি মিষ্টি সব দিলেও মিষ্টি করতে পারবো না। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ইনস্ট্যান্ট পার্সোনাল লোন তার মানে যারা সার্ভিস করে আর যারা বিজনেস করে দুজনাই পেতে পারে, তাই তো? এই দুজনও পেতে পারে, যে টোটো চালায়, যে ভ্যান চালায়, যে অটো চালায়, যে বাজারে বসে সবজি বিক্রি করে, যে বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করে, সবাই পেতে পারে। এটা সবার জন্য। মানে এটা শুধুমাত্র তার ব্যাংকের ট্রানজাকশন আর সিভিলটা ভালো থাকতে না, হবে, বাদ এখানে বাকি ব্যাংকের ট্রানজাকশন ভালো না থাকলেও চলবে, এখানে আচ্ছা, সিভিলটা ম্যাটার করবে। এখানে বেশ। শুধুমাত্র সিভিল ম্যাটার করবে, আর বাকি ডকুমেন্টেশন গুলো, যেমন সিভিল খুব ভালো, আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই, করাতে পারবো না। সিভিল খুব ভালো, এটিএম কার্ড নেই, করাতে পারবো না। তো এই জন্য আমি বাকি ডকুমেন্টস গুলো মেনশন করেছি। আধার লিঙ্ক নাম্বার না থাকলে কি হবে, দোকানে যাবে, আধার লিঙ্ক নেবে, দেন অ্যাপ্লাই করবে। এটিএম না থাকলে ব্যাংকে যাবে, এটিএম কার্ড অ্যাপ্লাই করবে, এটিএম কার্ড হাতে পাবে, দেন অ্যাপ্লাই করবে। এগুলো নিয়ে আপনাদের বেশি ডিটেলসে টেনশন নেওয়ার দরকার পড়বে না, শুধু প্রোফাইলটা ম্যাচ করিয়ে নেবেন। এর জন্য আমাদের ডিপার্টমেন্টের লোক আছে, তারা দেখবে যে কার হবে আর কার হবে না। যার হবে তারটা তারা করিয়ে হবে না, তারাই বলে দেবে যে আপনার হবে না। এই 3 ধরনের কাস্টমারের জন্য পার্সোনাল, বিজনেস, ইনস্ট্যান্ট পার্সোনাল, কোনো এরিয়ার লিমিট নেই। তার মানে অল ওভার ইন্ডিয়া, শুধু অল ওভার ওয়েস্ট বেঙ্গল নয়, অল ইন্ডিয়া। আপনারা কলকাতায় বসে নর্থ বেঙ্গলে কাজ করতে পারবেন, মালদা, শিলিগুড়ি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, যে কোনো জায়গার, দিল্লি, গুজরাট, বোম্বে, যে কোনো জায়গার কাস্টমারকে আপনারা এই সার্ভিসগুলো দিতে পারবেন এই 3 ধরনের প্রোফাইলে। ক্লিয়ার হয়ে যায় বুঝতো? যদি এই পর্যন্ত হয়ে থাকে, মানে আপনাদের বোঝা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি নেক্সট পয়েন্টে যাব। এখানে এইটা দিলি ওঠে মানে বুঝেছে দিয়েছে। আচ্ছা, কেউ একজন বলবেন যে ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের পরে কোন অপশনটা ছিল, নেক্সট পয়েন্ট কি আছে? হোম লোন আছে স্যার। হোম লোন আছে। এটা ভীষণ ভাইটাল একটা বিষয়। আপনারা যদি এখান থেকে, এই কোম্পানি থেকে ভালো ইনসেনটিভ আর্ন করতে চান, তাহলে আপনাদের প্রথম ফোকাস থাকবে হোম লোনের প্রতি। পার্সোনাল লোন, বিজনেস লোন আপনাদের নর্মাল কাজের রুলসের মধ্যে পড়বে, কিন্তু ভালো হাই ইনসেনটিভ আর্ন করার জন্য আপনাদের ফোকাস থাকবে হোম লোন। কেন ফোকাস থাকবে আমি বলে দেবো। কারণ আমরা যে কাজ করি, আমরা তো কাস্টমারের কাছে গিয়ে কোনো কিছু বিক্রি করছি না, স্যার এটা এটা ভালো লাগলে আমাকে টাকা দিন আর প্রোডাক্টটা নিয়ে নিন। আমরা টাকা নিতে নয়, আমরা টাকা দিতে যাচ্ছি কাস্টমারের কাছে।
তো সেই ক্ষেত্রে দেওয়ার উপর ডিপেন্ড করছে আমরা তাদেরকে কত টাকা সার্ভিস প্রোভাইড করছি। যত বেশি অ্যামাউন্ট আমরা তাকে দিতে পারছি তত বেশি আমাদের প্রফিট এটা ব্যাংকের থেকে। পার্সোনাল লোন, বিজনেস লোন 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম হয়। খুব ভালো প্রোফাইল থাকলে 5 লাখ, 10 লাখ এরকম হয়, খুব ভালো প্রোফাইল। বাট নর্মালি যার প্রোফাইল খুব ভালো থাকবে তার কি আপনার প্রয়োজন পড়বে, না সে ব্যাংকে গিয়ে নিজেই নিজের লোনটা বার করতে পারবে, কোনটা? বলুন। প্রয়োজন পড়বে না। প্রয়োজন পড়বে না। আপনার আমার প্রয়োজন কাস্টমারের তখনই পড়বে যখন সে নিজের সার্ভিসটা বার করতে পারছে না, নিজের লোনটা বার করতে পারছে না। তার মানে অ্যাভারেজ প্রোফাইল কাস্টমার আমাদের কাছে বেশি আসবে। ভালো কাস্টমার অবশ্যই আসবে, যারা তো ব্যাংক যাওয়ার সময় নেই সে আসবে। নর্মালি আসবে অ্যাভারেজ ক্যাটাগরির কাস্টমার। তো সেই ক্ষেত্রে যে পার্সোনাল লোন আমি 1 লাখ, 2 লাখ, 3 লাখ করাতে পারবো, ওটা যখন হোম লোন হয়ে যাবে মিনিমাম 10 লাখ টাকা থেকে শুরু। 8 লাখ, 10 লাখ নিচে কোনো হোম লোনই হয় না। তার উপরে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ বিভিন্ন অ্যামাউন্ট আছে। এবার 8 লাখ, 10 লাখ কেন বলছি? হোম লোন কি বা হোম লোনে কি হতে পারে? হোম লোন বলতে কি বোঝায় কেউ যদি আমাকে একটু বলে, কি বোঝায়, মানে হোম লোনের মধ্যে কি পড়ে, কোন লোন হোম লোনের আওতার মধ্যে আসে? মানে কেউ যদি বাড়ি করছে বা বাড়ি করতে চাইছে তার জমিতে, তো সেইটার জন্য মানে সে লোন। আর কোনো কিছু? স্যার কেউ ফ্ল্যাট কেনার সময় হোম লোন নিতে পারে। ওকে, আর কোনো কিছু? ওকে ফাইন, সবাই কম বেশি মোটামুটি 90% বলেই দিয়েছেন। আমি এক একটা করে ক্লিয়ার করে দিই। হোম লোনের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো ভার্টিকাল আছে। তো কাস্টমার তো আপনাকে ওইভাবে শুধু হোম লোন বলবে না, তারা তাদের নিডটা বলবে যে ম্যাডাম আমার এটা দরকার ছিল, এটা কি আমি আপনারা করাতে পারবেন? আপনাকে তখন বুঝে নিতে হবে যে এই লোনটা আপনার ডিপার্টমেন্টের মধ্যে আসছে কিনা, বা এই লোনটা আপনি করাতে পারবেন কিনা। ফার্স্ট পয়েন্ট, আমার একটা জমি আছে, শুধু খালি জমি আছে, সেই জমির ওপরে আমি বাড়ি বানাতে চাই। এটাকে আমরা বলি হাউস বিল্ডিং লোন। ব্যাংকের ভাষায় সেলফ কনস্ট্রাকশন লোন, যে আমি নিজে বানাচ্ছি, কোনো প্রমোটার তো আমার এটা বানিয়ে দিচ্ছে না, আমি নিজে বানাচ্ছি মিস্ত্রি দিয়ে। এটাকে আমরা বলি সেলফ কনস্ট্রাকশন লোন বা হাউস বিল্ডিং লোন। একটা পুরো একতলা পাকা বাড়ি নির্মাণ করব, কিংবা সরি কিংবা পাকা দোতলা বাড়ি নির্মাণ করব। কিংবা ধরুন আমার বাড়ি অলরেডি আছে, চারদিক থেকে গাঁথনি আছে, কিন্তু ছাদ নেই, টালি আছে, অ্যাডভেস্টার আছে, টিন আছে। আমি টালি, অ্যাডভেস্টার, টিন নামিয়ে আমি ছাদ দেব, আমি তার জন্য লোন অ্যাপ্লাই করছি। আমি সেক্ষেত্রেও আমি লোন পাবো, হোম লোন ছাদ দেওয়ার জন্য। বা আমার অলরেডি ছাদ দেওয়াও আছে, আমার বাড়ি অলরেডি বানানো আছে, আমার হয়তো একটু ঘরে প্লাস্টারের কাজ করতে হবে, পুট্টির কাজ করতে হবে, বা আমি পাথর বসাবো তার কাজ করতে হবে, ইন্টেরিয়ার কাজ করে, সেক্ষেত্রে আমি লোন পেতে পারি। ওটাকে আমরা বলি হোম রিনোভেশন লোন। হোমটা করার জন্য লোন, হোম রিনোভেশন লোন। কিংবা আমার একটা বাড়ি বানানোর ইচ্ছা আছে, এদিকে আমার জমিই নেই কোনো রকম, আমি ভাড়া বাড়িতে থাকি, আমার প্রধান উদ্দেশ্য একটা জমি কিনবো, মানে ল্যান্ড পারচেস করব। এই জমি কেনার জন্য কিন্তু ব্যাংক লোন দেয়, যেটাকে আমরা বাড়ি করার জন্য তাকে ব্যাংক লোন দেবে। মানে ল্যান্ড পারচেস প্লাস হাউস বিল্ডিং দুটোই কাস্টমার অ্যাপ্লাই করতে পারবে আমাদের কাছে। এছাড়া যদি কেউ ফ্ল্যাট কিনতে চায়, নতুন ফ্ল্যাট হতে পারে কিংবা কারোর ব্যবহৃত রিসেল ফ্ল্যাট হতে পারে, দুটোর জন্যই সে লোন পাবে। কিংবা কাস্টমার কোনো একটা বাড়ি কিনতে চাইছে, একতলা বাড়ি, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, সেই বাড়িটা কেনার জন্য সে লোন পাবে। মানে বাড়ি ফ্ল্যাট দুটো কেনার জন্যই সে লোন পাবে। এই টাইপের প্রপার্টিগুলোকে বলা হয় রেসিডেন্সিয়াল প্রপার্টি। বাড়ি, ফ্ল্যাট, ভ্যাকান্ট ল্যান্ড, জমি, এগুলোকে বলে রেসিডেন্সিয়াল প্রপার্টি। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। এই সব কিছু মিলিয়ে হচ্ছে হোম লোন। এগুলোর মধ্যে কাস্টমার আপনাদের কাছে জিজ্ঞাসা করবে না কেন, আপনি বুঝে নেবেন কাস্টমার আমার কাছে হোম লোন চাইছে, তো চোখ বন্ধ করে বলে দেবেন যে হ্যাঁ হবে। নেক্সট পয়েন্ট আমি বলি, হোম লোন পরে এটা ছিল মর্টগেজ লোন। আমি তারপর দুটো লোনের ডকুমেন্টেশনটা বলে দেবো। হোম লোনের পরে আছে মর্টগেজ লোন। মর্টগেজ লোন কি? আর মর্টগেজ লোনের পাশে লেখা আছে, শর্টকাট কি লেখা আছে মর্টগেজ লোনের পাশে? এলএপি। ল্যাপ। ল্যাপের ফুল ফর্ম কেউ বলতে পারবেন?
লোন আগেনস্ট প্রপার্টি। একদম ঠিক। লোন এগেনস্ট প্রপার্টি, প্রপার্টির এগেনস্টে লোন, যেটাকে আমরা বলছি ল্যাব বা মর্টগেজ লোন। মর্টগেজ লোনকে আমরা শর্টে বলি ML, কিন্তু অ্যাকচুয়াল কাস্টমার ল্যাবটা বেশি জানে, ল্যাব বা মর্টগেজ লোন। মর্টগেজ কি কি হতে পারে? এর আগে আমরা ছিলাম, আমাদের নিজস্ব কিছু asset নেই, আমরা ভাড়া বাড়িতে থাকি কিংবা আমরা একটা কুড়ে ঘরে থাকি বা একটা ছোট বাড়িতে থাকি, বাড়িটাকে মজবুত পাকা বানানোর জন্য লোন নিচ্ছি, হোম লোন। বাট এখন আমার বাড়ি মজবুত হয়ে গেছে, আমার একতলা পাকা বাড়ি আছে, আমার দোতলা বাড়ি আছে, আমি বাড়িটাকে মর্টগেজ করে লোনটা চাইছি। কেন চাইছি? ব্যবসা করার জন্য। কেন চাইছি? আমার পরিবারে আমার ছেলে মেয়ের বিয়ে আছে সেই জন্য। কেন চাইছি? আমার কোনো মেডিকেল সমস্যা হয়ে আছে, অনেকটা টাকা দরকার চিকিৎসা করার জন্য, সেই জন্য। আমার বাড়িটাকে বন্ধক রেখে, আমার ফ্ল্যাটটাকে বন্ধক রেখে আমি লোন নিতে চাইছি। কিংবা আমার যে জমিটা কেনা আছে, আমি জমিটাকে বন্ধক রেখে লোন নিতে চাইছি। এটাকে বলি মর্টগেজ লোন বা বন্ধকি লোন। বোঝাতে পারলাম? দুটো লোনের ক্ষেত্রে সিস্টেম একই, হোম লোন বলুন বা মর্টগেজ লোন বলুন, কিন্তু উদ্দেশ্য আলাদা। ওখানে উদ্দেশ্য ছিল টাকাটা নিয়ে আমি বাড়ির পিছনে খরচা করব, এখানে উদ্দেশ্য টাকাটা নিয়ে আমি ব্যবসা বা অন্য কোনো কিছু পিছনে খরচা করব। আচ্ছা, কিন্তু আর একটা পয়েন্ট কি এইগুলো ইনক্লুড হয় না, যে হোম লোনে তো আমাকে কোনো কিছু রাখতে হচ্ছে না, আমি যতদূর জানি মর্টগেজ লোনে তো কিছু রাখতে হয়, প্রপার্টি বা কিছু। মর্টগেজ লোনও বাড়ির দলিল মর্টগেজ থাকে, হোম লোনও বাড়ির দলিল মর্টগেজ থাকে, দুটোতেই ব্যাংক দলিল নেবে কাস্টমারের কাছ থেকে। দলিল ছাড়া হোম কিন্তু লোনও যে হয় না, জিনিস দলিল। মানে ওইটা কি তাহলে মানে জিনিসটা কেনার পর ওই জিনিসটা ব্যাংকে রাখতে হয়? কারণ যে আচ্ছা, ফ্ল্যাটটা আমার নামে নয়, সেটা আমি আগে ওকে, থেকে দলিল কি করে জমা দেবো? বুঝতে পেরেছি, বলে দিচ্ছি। ধরুন আমি প্রমোটার, ঠিক আছে, আপনি আমার কাছ থেকে ফ্ল্যাট কিনতে আসছেন, তাহলে আপনি সেলার, আমি ভুল বললাম, আপনি বায়ার, আমি সেলার। তো আপনি যখন আমার কাছ থেকে ফ্ল্যাট কিনতে আসছেন, তাহলে আপনার নামে দলিল নেই, আপনি কেনার নামে রেজিস্ট্রি হবে। এই প্রথম ডকুমেন্টস লাগবে আপনার পরিচয়পত্র, আপনার সোর্স অফ ইনকামের ডকুমেন্টস লাগবে, যে আপনি কি করেন তার ডকুমেন্টস, আপনার আদৌ লোন শোধ করার ক্ষমতা আছে কিনা, চাকরি করলে চাকরির ডকুমেন্টস, ব্যবসা করলে ব্যবসার ডকুমেন্টস। তার পরিপ্রেক্ষিতে যে পেপারগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রমোটারের, মানে আমার। ওই ফ্ল্যাট বা ওই বাড়ির পেপারগুলো আমার দিতে হবে, মানে যার কাছ থেকে কিনছেন তার পেপার। আমার পেপারের উপর ভিত্তি করে আপনার লোন স্যাংশন হবে। যদি লোন স্যাংশন হয়, যখন ব্যাংক টাকা দেবে, তখনই ব্যাংক আপনার নামে ওটা রেজিস্ট্রি দেবে, আর রেজিস্ট্রি করার পর সেই রেজিস্ট্রি করা দলিলটা ব্যাংক নিয়ে নেবে। আচ্ছা। বোঝাতে পেরেছি? যদি অ্যাজ এ প্রমোটার কিংবা অ্যাজ এ বাড়ির ওনার হিসেবে আমার পেপার ঠিক না থাকে, তাহলে আপনি প্রপার্টি কিনতে পারবেন না, আপনার ওই প্রপার্টির উপরে লোন হবে না। আচ্ছা। আচ্ছা। যদি এই দিকে পেপার ঠিক থাকে, তাহলেই আপনি এই প্রপার্টি কিনতে পারবেন, কারণ ফ্রেশ পেপার ছাড়া ব্যাংক কখনোই লোন দেয় না। আর দলিলটা নেওয়ার মেন উদ্দেশ্য, যাতে লোন চলাকালীন আপনি কোনোভাবে ওই প্রপার্টি কাউকে সেল আউট করতে পারেন। এর জন্যই ব্যাংক শুধু দলিল নিয়ে রেখে দেয়, অন্য কোনো কিছু না। আপনার প্রপার্টি আপনারই থাকবে, আপনিই ভোগ দখল করবেন, কেউ আসবে না সেখানে বাস করতে। পার্সোনাল লোন, বিজনেস লোন, হোম লোন, মর্টগেজ লোনের মধ্যে তফাৎ এটাই, পার্সোনাল লোন কাস্টমার চাইবে বেশি, ব্যাংক দেবে কম, যদি দেয়। হোম লোন, মর্টগেজ লোন বেশি চাইলে বেশি পাওয়া সম্ভব। পার্সোনাল লোন, বিজনেস লোনের রেট অফ ইন্টারেস্ট নর্মালি বেশি, হোম লোন, মর্টগেজ লোনের রেট অফ ইন্টারেস্ট পার্সোনাল লোন, বিজনেস লোনের তুলনায় অনেকটা কম। পার্সোনাল লোন, বিজনেস লোন শোধ করার সময়সীমা যথেষ্ট কম থাকে, সেই তুলনায় 1/3 মানে 3 গুণ সময় দিয়ে দেবে ব্যাংক হোম লোন বা মর্টগেজ লোন টাকা শোধের জন্য। পার্সোনাল লোন, বিজনেস লোনে ইএমআই বেশি দিতে হয় মাসে, হোম লোন, মর্টগেজ লোনে ইএমআই অনেক কম দিতে হয় মাসে মাসে। এতটা ফেসিলিটি, এই জন্যই ব্যাংক দলিলটা নিয়ে রাখছে। পার্সোনাল লোন, বিজনেস লোনের ক্ষেত্রে ডকুমেন্টেশন কি কি লাগবে? সরি, ভুল বললাম। হোম লোন, মর্টগেজ লোনের ক্ষেত্রে ডকুমেন্টেশন কি কি লাগবে? হোম লোন বা মর্টগেজ লোনের ক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টসগুলো লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ফটো, ইলেকট্রিক বিল। পার্সোনাল লোন, বিজনেস লোনে বলেছিলাম যিনি লোন অ্যাপ্লাই করছে শুধু তার আধার কার্ড, প্যান কার্ড, ফটো লাগবে। কিন্তু হোম মর্টগেজের ক্ষেত্রে তার তো লাগবেই, তার পাশাপাশি তার পরিবারের আরেকজনের আধার কার্ড, প্যান কার্ড, ফটো লাগবে, যেটাকে আমরা বলি কো অ্যাপ্লিক্যান্ট বা গ্যারেন্টার। অ্যাপ্লিক্যান্ট এবং কো অ্যাপ্লিক্যান্ট দুজনের আধার কার্ড, প্যান কার্ড, ফটো লাগবে, ইলেকট্রিক বিল লাগবে। লিখে নিন এগুলো, তাহলে মনে রাখতে পারবেন না, কারণ এখানে কিছু ডকুমেন্টস চেঞ্জেস আছে।
স্যার বলছি যে হোম লোনের ক্ষেত্রে যে প্রপার্টি আপনি বললেন প্রমোটার, তার লাগবে না তার ফ্যামিলির যে কোনো একজনের হলেই হবে? কি আধার কার্ড প্যান কার্ড? হ্যাঁ হ্যাঁ, আধার কার্ড, প্যান না না, কার্ড, আধার ইলেকট্রিক কার্ড বিল। প্যান কার্ড প্রমোটারে লাগবে না। এগুলো লাগবে যিনি লোনটা অ্যাপ্লাই করছেন। ধরুন আপনি অ্যাপ্লাই তার তো করছেন লোনটা, লাগছেই। হ্যাঁ আপনার লাগবে। আর ধরুন আপনি বিবাহিত, তো হ্যাঁ, আপনার হাজবেন্ডের লাগবে। যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বাবা কিংবা আপনার মায়ের লাগবে, যে কোনো একজন। বেশ। মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা, কোনো মেয়ে যদি অ্যাপ্লিক্যান্ট হয়, কোনো ফিমেল ক্যান্ডিডেট যদি অ্যাপ্লিক্যান্ট হয় লোনের ক্ষেত্রে, তো সে চাকরি করছে, সে লোন নিতে চায়, যদি সে বিবাহিত হয় তাহলে তার হাজবেন্ড একমাত্র কো অ্যাপ্লিক্যান্ট হতে পারে। হাজবেন্ড ছাড়া অন্য কো অ্যাপ্লিক্যান্ট হবে না। আর কেউ এই তখনই হতে পারবে যদি তার একটা ছেলে বা মেয়ে থাকে 18 বছর প্লাস। যদি সে মেয়েটা অবিবাহিত হয় তাহলে তার বাবা কিংবা মা হতে পারে, তার দিদি বা তার দাদা নর্মালি হতে পারে না, যেহেতু বিয়ের পরে তাদের সেপারেট পরিবার হয়ে যায়, আলাদা আলাদা পরিবার হয়ে যায়। কিন্তু একটা ছেলের ক্ষেত্রে সে বিয়ে করলে তার ওয়াইফ থাকবে, বিয়ে না করলে তার বাবা মা থাকবে, তার দাদা বা তার ভাই থাকবে। যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা মানে দুই ভাই বা দুই দাদা একই পরিবার থাকে, কিন্তু ভাই বোন, দিদি ভাই এগুলো নর্মালি হয় না। কারণ বিয়ের পরে যদি দিদির পরিবার আলাদা হয়ে যায়, বাট হয় না, না হয়, সেটা ভেরি রেয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। ক্লিয়ার হয়েছে? নেক্সট। স্যার আর একটা কোয়েশ্চেন ছিল, যে গ্যারেন্টার হবে তাকে কি ইনকাম সোর্স থাকতে হবে, না কিছু না থাকলেও হবে, শুধু কিছু ডকুমেন্টস না গুলো দিলেই হবে? কিছু না থাকলেও হবে, নন ফিনান্সিয়াল ডকুমেন্টস কিছু না থাকলেও হবে। যদি ইনকাম সোর্স থাকে তাহলে অ্যাপ্লিক্যান্ট ইনকাম সোর্স এবং ইনকাম সোর্স দুজনকে একত্রিত করে একটা বড় ইনকাম সোর্স হয়ে গেলে তখন লোন অ্যামাউন্ট আমি বড় বার করতে পারবো। বেশ, ঠিক আছে। ইনকাম সোর্স যত বেশি আসবে তত লোন অ্যামাউন্টটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তার ইনকামের উপর ভিত্তি ব্যাংক ডিসাইড করবে তাকে কত টাকা লোন দেওয়া যেতে পারে। একটা পরিবারে যদি 4 জন ইনকাম করে, 4 জনেরও ইনকাম সোর্স দিতে পারে। 4 জনই অ্যাপ্লিক্যান্ট কো অ্যাপ্লিক্যান্ট হতে পারে, বাবা মা স্বামী স্ত্রী 4 জনই, কোনো অসুবিধা নেই তাতে। যদি চাকরি করে, সে যদি বলে আমি মর্টগেজ লোন নেবো, সে যদি বলে আমি হোম লোন নেবো, তাহলে তার কি কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড, প্যান কার্ড, ফটো, এগুলো তো লাগছেই। তার পাশাপাশি লাগবে পার্সোনাল লোনের ক্ষেত্রে বলেছিলাম লাস্ট 3 মাসের পে, কিন্তু সেটা এখানে লাগবে লাস্ট 6 মাসের পে স্লিপ। হোম লোনের ক্ষেত্রে লাগবে লাস্ট 6 মাসের পে স্লিপ। ওখানে বলেছিলাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সেটা এখানে লাগবে লাস্ট 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট। লাস্ট 1 ইয়ার্স ব্যাংক স্টেটমেন্ট। তার সাথে লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেম ডকুমেন্টস। এবার চলে যাই বাড়ির ডকুমেন্ট দেখে কি কি লাগবে। হোম লোন লিখ কিংবা মর্টগেজ লোন লিখ, একই জিনিস লাগবে। নিজের বাড়ি করলে যে ডকুমেন্টস লাগবে, আর কোনো ফ্ল্যাট কিনতে গেলে একই ডকুমেন্ট লাগবে, তফাৎ এটাই নিজের বাড়ির ক্ষেত্রে ডকুমেন্টসটা হয় আমার কিংবা আমার বাবা মায়ের নামে আছে। ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে ডকুমেন্টসটা প্রমোটার কিংবা বাড়ির মালিকের নামে আছে। কি কি ডকুমেন্টস? ফার্স্ট লিখুন ডিড, মাদার ডিড, কমা দিয়ে ডিড মানে মাদার ডিড মানে পিট দলিল, দেন কমা দিন, লিখুন পর্চা অ্যান্ড সার্টিফিকেট, পর্চা এবং মিউটেশন সার্টিফিকেট। পর্চা এবং মিউটেশন সার্টিফিকেট। নেক্সট কারেন্ট খাজনা অ্যান্ড ট্যাক্স রিসিপ্ট, কারেন্ট খাজনা অ্যান্ড ট্যাক্স রিসিপ্ট, কমা বিল্ডিং স্যাংশন প্ল্যান, বিল্ডিং স্যাংশন প্ল্যান অ্যান্ড কারেন্ট খাজনা কি বললেন স্যার? খাজনা অ্যান্ড ট্যাক্স রিসিপ্ট, প্রপার্টি ট্যাক্স হয় সেই ট্যাক্স রিসিপ্ট, কমা দিয়ে বিল্ডিং স্যাংশন প্ল্যান অ্যান্ড এস্টিমেট। কমপ্লিট হয়ে গেলে বলুন। বিল্ডিং স্যাংশন প্ল্যান অ্যান্ড এস্টিমেট, এস্টিমেট, কস্টিং এস্টিমেট।
ওকে। এই যে ডকুমেন্টস লিস্টটা দিলাম, এটা 100-র মধ্যে 100 ভাগ হোম লোনের জন্য, মানে যে বাড়ি বাড়ি ছাদ দেবে, বাড়ি কনস্ট্রাকশন করবে তাদের জন্য। যদি এখানে কেউ বলে আমি ফ্ল্যাট কিনবো কিন্তু চাকরি করে, সেম ডকুমেন্টস লাগবে, একই ডকুমেন্টস লাগবে, তো তার ক্ষেত্রে এস্টিমেটটা লাগবে না, এস্টিমেটটা যাবে। তার ক্ষেত্রে লাগবে সেল এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টটা কাস্টমারের সাথে প্রমোটার কিংবা কাস্টমারের সাথে বাড়ির মালিকের হয় এগ্রিমেন্ট। তখন এস্টিমেট বাদ চলে সেল এগ্রিমেন্ট চলে আসবে। এবার ধরুন হোম লোনই হবে না, লোন হবে, সেই ক্ষেত্রে সেল এগ্রিমেন্টও লাগবে না, এস্টিমেট লাগবে না, তাহলে কি লাগবে? কিছুই লাগবে না, দুটোর একটাও লাগবে না, এই দুটোই লিস্ট থেকে। তখন যদি এটা কমপ্লিট হয়, দেন আমি বলবো বিজনেস পার্সন যারা হবে তাদের ক্ষেত্রে কি কি লাগবে। হ্যাঁ স্যার, কমপ্লিট। ওকে, বিজনেস লোনের ক্ষেত্রে যা যা ডকুমেন্টস বলেছিলাম এখানে সেম ডকুমেন্টস লাগবে। ধরো চাকরিজীবী যারা আছে তাদের জন্য ডকুমেন্টস একটু চেঞ্জ হয়েছে, 3 মাসের স্যালারি স্লিপটা 6 হয়েছে, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট 1 বছরের হয়েছে, কিন্তু বিজনেসম্যানদের ক্ষেত্রে একই লাগবে। অ্যাপ্লিক্যান্ট কো অ্যাপ্লিক্যান্টের আধার কার্ড প্যান কার্ড ফটো ম্যান্ডেটারি, ইলেকট্রিক বিল, লাইসেন্স 3 বছরের লাগবে, আইটি ফাইল 3 বছরের লাগবে, জিএসটি এবং এমএসএমই সার্টিফিকেট লাগবে, 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তার সঙ্গে যেগুলো লাগবে দলিল, পিট দলিল মানে ডিড, মাদার ডিড, পর্চা, মিউটেশন, কারেন্ট খাজনা, ট্যাক্স রিসিপ্ট, এস্টিমেট অবলিক দিয়ে সেল এগ্রিমেন্ট, মানে একই জিনিস লাগবে। বিজনেস লোনের কাস্টমারের সঙ্গে শুধুমাত্র প্রপার্টি পেপারগুলো অ্যাড অন হয়ে যাবে। হ্যাঁ, এবার বলো পরের দিন আবার হবে, নতুনদের সঙ্গে আবার রিপিটিশন করবো, নতুনদের সাথে, মানে নতুনরা আজকে জয়েন হতে পারেনি, এর মধ্যে আমি 10-12টা আমি কমপ্লিট করে নেবো, বুঝলো না? হ্যাঁ, তো যদি আপনাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে একটু বলবেন। হ্যাঁ স্যার, হয়ে গেছে এই অবধি। ওকে, তো আমাকে কেউ একজন বলুন, আজকে যতক্ষণ আমি কথা বলছি আপনাদের সঙ্গে তার মধ্যে আপনারা কতটা কি শিখতে পেরেছেন বা কতটা কি জানতে পেরেছেন? স্যার এখন অবধি যে 4-5টা টপিক বুঝিয়েছেন লোনের, সেইটুকুনি বুঝতে পেরেছি। শুধু একটা কথা ছিল যে আপনি তো বললেন পার্সোনাল লোন, বিজনেস লোন, ইনস্ট্যান্ট লোন হচ্ছে অল ওভার ইন্ডিয়া সার্ভিস, আর মর্টগেজ লোন আর হোম লোন এটা কি এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ধরে চলুন, কারণ অল ওভার ইন্ডিয়া গেলে যখন আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাব তখন কাস্টমারের লোন অ্যামাউন্ট যথেষ্ট বড় হতে হবে, মানে মিনিমাম 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি এরকম। তখন 5-10 লাখ টাকার জন্য কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কাজ করবে না, যার জন্য ওটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ধরে চলুন। যদি দিল্লি মুম্বাইয়ের কেস হয়, বড় বড় প্রোফাইল হয়, 1 কোটি 2 কোটি টাকা লোন চাইছে, তখন এটা অল ওভার ইন্ডিয়া, অ্যাকচুয়ালি অল ওভার ইন্ডিয়া, বাট আমাদের হোম মর্টগেজ লোনের মেন ফোকাস থাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আপনাদের প্রতিদিনের কাজের মধ্যে এই 5টা পয়েন্টই বেশি ঘোরাফেরা করবে। কেউ বলবে পার্সোনাল, কেউ বলবে বিজনেস, কেউ বলবে ইনস্ট্যান্ট, কেউ বলবে হোম, কেউ বলবে মর্টগেজ। বাকি যে পয়েন্টগুলো আছে ওগুলো বলবে, কিন্তু ভেরি রেয়ার কাস্টমার বলবে ওগুলো, এগুলোই বেশি বলবে। তো আমি আজকে প্রসঙ্গ এই পর্যন্তই রাখছি, আর আমি যদি এর থেকেও বেশি বলি তখন মাথা থেকে বেরিয়ে যাবে এক এক করে জিনিসগুলো। নেক্সট পরবর্তী ট্রেনিং এর শিডিউল কি থাকবে আপনার লিডার আপনাদেরকে জানিয়ে দেবে। তো আমি আপনাদের সঙ্গে যেগুলো নিয়ে পরিচিত হয়েছিলাম, কোম্পানির নাম আপনারা জেনেছেন, কোম্পানির পরিচয় আপনারা পেয়েছেন, কোম্পানির অফিসিয়াল অ্যাড্রেস নর্থ 24 পরগনা, বারাসাত কলোনি মোড়, নিয়ারেস্ট সুভাষ ময়দান মাঠ, আইসিআইসিআই ব্যাংকের একদম পাশে আমাদের। বারাসাত ছাড়াও আমাদের আরো একাধিক ব্রাঞ্চ আছে, রবীন্দ্র সদন, এসপ্লানেড, ডালহৌসি, নিউ টাউন, অডিগাড়ি শোরুমের অপোজিটে। তো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্রাঞ্চ আমাদের রয়েছে, সব ব্রাঞ্চ সব কাজের জন্য নয়।
তো আমাদের যখন কাস্টমার ওরিয়েন্টেড কোনো ব্রাঞ্চের প্রয়োজন পড়ে, আমরা ফার্স্ট প্রেফার করি বারাসাত। এগুলো জাস্ট আপনাদের জেনে রাখার জন্য, কারণ আপনাদের তো এত ডিটেলসে কাস্টমার প্রথমে কথা বলা দরকার হবে। যারা সিনিয়ররা থাকবে তারা প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে সাপোর্ট করবে কাস্টমারের সঙ্গে কনভারসেশন করার জন্য, কোথাও কোনো আটকে গেলে হেল্প করার জন্য, সবকিছুতে সাপোর্ট করবে। নেক্সট আপনাদেরকে আমি লিস্ট দিলাম যে এই কোম্পানি কত রকমের লোন করাতে পারে। তার মানে আপনি নিজে একটা কাস্টমারকে কত ধরনের লোন সার্ভিস দিতে পারেন। যেখানে লিস্ট হয়েছিল 12 থেকে 14টা লিস্ট দাঁড়িয়েছিল, তার মধ্যে ফার্স্ট 5টা পয়েন্ট আমি আপনাদের কাছে ক্লিয়ার করেছি। কারা এই 5টা লোন পাওয়ার জন্য এলিজিবল, তাদের ক্ষেত্রে তাদের কি কি ডকুমেন্টেশন লাগবে। এবার একটা কথা আমি আপনাদেরকে জাস্ট বলে রাখি, চাকরিজীবী এবং বিজনেসম্যান ছাড়া হোম লোন বা মর্টগেজ লোনের ক্ষেত্রে যদি এরকম কেউ থাকে, ম্যাডাম আমি টোটো চালাই, আমার টোটোটা নিজের, আমি অটো চালাই, অটোটা আমার নিজের, আমি বাজারে বসে সবজি বিক্রি করি, আমার ট্রেড লাইসেন্স আইটিএফএল কিচ্ছু নেই, বা আমি বাজারে বসে মাছ বিক্রি করি, আমার ট্রেড লাইসেন্স আইটিএফএল কিচ্ছু নেই, আমি কি হোম লোন পেতে পারি, মর্টগেজ লোন পেতে পারি? হ্যাঁ পাবে। সে কোনো চাকরি করে না, সে হয়তো কারোর গাড়ি চালায়, কোনো মালিকের 4 চাকা গাড়ি, কোনো পুলিশের গাড়ি হতে পারে, কোনো ডাক্তারের গাড়ি হতে পারে, ওই গাড়িটাই সে চালায় সারা মাস। তার জন্য তাকে মাসে একটা বেতন দেয় ক্যাশ টাকা, 30,000, 25,000, 20,000 টাকা। সে একটা হোম লোন চাইছে বাড়ি বানানোর জন্য, মর্টগেজ লোন চাইছে, সেও কিন্তু ওই লোন পাবে আমাদের মাধ্যমে। কিন্তু এরা ব্যাংকে গেলে কখনোই লোন পাবে না, আমরা করতে পারবো, তার সিস্টেম আছে আলাদা। এদের ক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো কখনোই ম্যাচ করবে না, যেগুলো আমি লিস্ট করে দিলাম, এদের ডকুমেন্টস আলাদা। এই সমস্ত কাস্টমারের সাথে কথা বলতে হবে, তারপর তাদের লিস্ট তাদের কথা বলার উপর বেস করে তৈরি হবে। এক কথায় আমরা সবার সাথে কথা বলতে পারবো, শুধুমাত্র যারা 3 চাকার ভ্যান চালায় বাদ দিয়ে ম্যাক্সিমাম বাকি সবাই হোম লোন বা মর্টগেজ লোন আমাদের কাছে, মানে আপনার কাছে আবেদন করতে পারবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেউ হয়তো ফুচকা বিক্রি করছে, ফুচকা, সেও লোন অ্যাপ্লাই করতে পারবে। কেউ ঝালমুড়ি বিক্রি করছে, সেও লোন অ্যাপ্লাই করতে পারবে। দেখা হবে তার বিজনেস কতটা পাকা, ফিজিক্যালি সেগুলো চেকিং হবে, তার উপর ডিপেন্ড করবে জিনিসটা। ক্লিয়ার হয়েছে জিনিসটা? প্রিয়াঙ্কা কিংবা সুভদ্রা কিংবা আরেকজন শাশ্বতী, কেউ একজন বলুন। হ্যাঁ স্যার, হয়েছে। ওকে, তো আমি আজকে প্রসঙ্গ এই পর্যন্তই রাখছি। আমি পরবর্তী যে ট্রেনিং হবে, পরবর্তী ট্রেনিং এর শিডিউলে আমি বাকি যে পয়েন্টগুলো আছে, মোটামুটি ধরুন 7টা থেকে 8টা পয়েন্ট আছে, সেগুলো মানে খুব তাড়াতাড়ি আমার কাছে আমার বলা কমপ্লিট হয়ে যাবে, কারণ অতটাও প্রবলেম হবে না সেগুলো বুঝতে আপনাদের। আমি সেদিনকে সেগুলো ক্লিয়ার করে দেবো। সেগুলোর ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে, আলাদা সেমন কিছু ডকুমেন্টস লাগে না, প্রায় কমন ডকুমেন্টস, আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। আর তার পাশাপাশি আমি ক্লিয়ার করে দেবো, যখন আমরা একটা কাস্টমারকে ফোন করব, আমরা তার সাথে কিভাবে কথা বলবো, কিভাবে কথা বলা শুরু করব, কি কি প্রশ্ন করব, কাস্টমার কি কি আমার প্রশ্ন করলে আমি সেখানে কি কি রিপিট অ্যান্সার দেব, এবং কিভাবে আমি একটা কল ক্লোজ করব। এই দুটো পয়েন্ট আমি নেক্সট দিন শেখাবো। তারপর থেকে আশা করছি আপনারা নিজের কাজ শুরু করতে পারবেন। আজকে ট্রেনিংটা হয়ে যাওয়ার পরে আপনারা ব্যক্তিগতভাবে আপনাদের সিনিয়রদের সাথে কথা বলে নেবেন, নেক্সট কবে ট্রেনিং টাইম কি আছে সেটা অ্যাটেন্ড করবেন। মিস করবেন না কেউ অবশ্যই, তাহলে কিন্তু সে এই রিদিমটা থেকে হারিয়ে যাবেন। নেক্সট ডে আমি এই ব্যাপারটা আবার ডিটেলসে বলবো, বাকিটা আমি ক্লিয়ার করে দেবো। আজকে যা যা বললাম সেই ব্যাপারে যদি কারোর কোনো প্রশ্ন তৈরি হয়ে থাকে লিখে রাখুন, আমি যখন নেক্সট ডে আপনাদের সঙ্গে আলোচনায় বসবো আমাকে জিজ্ঞাসা করবেন, আমি তাকে সেই জিনিসটা আবার বলে দেবো। একবার বুঝতে না পারলে আমি 10বার বলে দেবো। যদি এই মুহূর্তে কারোর প্রশ্ন থাকে, যতটা বলা বা বোঝানো হচ্ছে তার উপরে করতে পারেন, এখনই বলে দিচ্ছি। বলুন আরো কোনো প্রশ্ন আছে কিনা। সিভিল রিপোর্ট বলছিলেন, ওইটা তো ব্যাংকে কত কি ট্রানজাকশন হচ্ছে, কি কত নিয়েছে, সেটা কেমন দিয়েছে, সিভিল রিপোর্ট মানে তো এটাই বোঝায়। হ্যাঁ একদম, সিভিল রিপোর্ট ওয়ান টাইপ কাস্টমারের ক্যারেক্টার সার্টিফিকেটের মধ্যে পড়ে। আমি এর আগে একটা লোন নিয়েছি, সেই লোনটা আমি ঠিকভাবে পরিশোধ করেছি কিনা, বা সেই লোনটা আমি পরিশোধ হয়তো করেছি, আমি অন টাইমে ইএমআইটা দিয়েছি কিনা, তার পুরো রেকর্ড থাকে সিভিল রিপোর্টের মধ্যে। যখন ব্যাংক তাকে নতুন করে লোন দেয়, তার পুরনো রেকর্ড চেক করে যে মানুষটা নেচার কেমন, নেচার মানে ইন্টেনশন কেমন, লোকটা শুধুমাত্র টাকা নিতেই ভালোবাসে না টাকাটা অন টাইমে শোধ করতেও পছন্দ করে। যার সিভিল রিপোর্ট স্কোর ভালো থাকবে, মানে 700-র উপরে থাকবে,
700, 720, 750, 800, তার মানে কাস্টমারের প্রোফাইলটা ভালো, তার ইন্টেনশন ভালো, তার পেমেন্ট রেকর্ডও ভালো। কিন্তু সিভিল রিপোর্ট কম থাকবে 700-র নিচে, 650, 600, 680, 670, তার সিভিল রিপোর্টটা খারাপ, কোনো না কোনো কারণে খারাপ। কারণ দুটো হয়, এক অভাব, স্বভাব। অভাব কেন বলছি? আমি ইচ্ছা করে ইএমআই বাউন্স করাইনি, আমার পরিবারে এমন কেউ এমার্জেন্সি অসুস্থ হয়ে পড়েছে, তার পিছনে টাকা খরচা করতে গিয়ে আমি ইএমআইটা দিতে পারিনি, এটা আমার অভাব। আর সেকেন্ড হচ্ছে স্বভাব। আমি খাওয়া দাওয়া করছি, ঘুরতে যাচ্ছি, থাইল্যান্ড ট্যুর করতে যাচ্ছি, কিন্তু মাসের শেষে যখন ইএমআই দিতে হবে, সেই টাকাটা আমি অ্যাভেলেবেল রাখছি না, ইচ্ছা করে আমি ইএমআইটা বাউন্স করে দিচ্ছি, ব্যাংকের টাকাটা আটকে দিচ্ছি। তার মানে আমার নেচারটা ভালো না, আমি টাকা নিতে পছন্দ করি, আমি টাকাটা অন টাইমে দিতে পছন্দ করি না। তো অভাব যদি কারো থাকে, তার সিভিল খারাপ হলে সে লোন আবার পেতে পারে। কিন্তু যদি কারো স্বভাবে তার সিভিল নষ্ট হয়, তার নতুন করে লোন পাওয়াটা খুব দুষ্কর হয়ে দাঁড়ায়। আমরা কাস্টমারের সিভিল রিপোর্ট চেক করার পরে বলবো সেই কাস্টমার লোন পেতে পারে কি পারে না। সেই সিভিল রিপোর্ট কোথা থেকে বার করতে হয়, কি কিভাবে বার করার প্রসেস আছে, এটা আমি ট্রেনিং আমি শিখিয়ে দেবো। তবে অবশ্যই প্রতিটা লোনের ক্ষেত্রে সিভিল রিপোর্ট বড় ভূমিকা পালন করে। সিভিল ছাড়া কারো লোন হয় না। যদি কেউ জিজ্ঞাসা করে ম্যাডাম সিভিল ছাড়া কি লোন হয়ে যায়, না হয় না। সে সিভিল আপনার ভালো থাকুক, খারাপ থাকুক, যাই থাকুক না কেন, সিভিল রিপোর্ট তো লাগবেই। ওটা ভেরিফাই করেই আমরা বলতে পারবো আপনি লোন পাবেন কিনা। বলুন, আর কোনো প্রশ্ন? আর কারোর থেকে কোনো রকম কোনো জিজ্ঞাসা আছে আজকের বিষয়বস্তু নিয়ে? প্রিয়াঙ্কা বলুন, আপনার কোনো রকম কোনো জিজ্ঞাসা আছে কিনা, সবাইকে একবার করে জিজ্ঞাসা করুন, বলুন। না স্যার, আপনি আমার আর কিছু নেই আপাতত। বুঝতে পেরেছেন তো আজকের পুরো আলোচনাটা? হ্যাঁ স্যার। ওকে, সুভদ্রা আপনি বলুন। স্যার ব্যাংক স্টেটমেন্ট মানে ওর ট্রানজাকশনটা তো? হ্যাঁ, উনি যে ব্যাংকে যে লেনদেন করেন, তার যে ট্রানজাকশন, হুম, সেটাতে স্টেটমেন্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। সেটাই লাস্ট 1 ইয়ারের বা 6 মান্থসের লাগছে। একদম একদম। যদি সেভিংস অ্যাকাউন্টে লেনদেন হয় তাহলে সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট, যদি কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট। ওকে স্যার। কিংবা কাস্টমার চাইলে সেভিংস এবং কারেন্ট দুটো ব্যাংকের স্টেটমেন্ট দিতে পারে, যত বেশি স্টেটমেন্ট সে দিতে পারবে তত তার প্রোফাইলটা জোরালো হবে। ঠিক আছে। ওকে, নেক্সট শাশ্বতী, আপনার কোনো রকম কোনো কোয়েশ্চেন? যাক, হয়তো শাশ্বতী মনে হয়। হ্যাঁ, কোনো ক্ষেত্রে কেউ নেই স্যার, লেফট করে গেছে। ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম, যাই হোক, আমি আজকে এই পর্যন্ত আমার কথাবার্তা কমপ্লিট করছি। আমি নেক্সট আবার আপনার সঙ্গে যখন আসবো, আমি যে যে বিষয়বস্তুগুলো পেন্ডিং রাখলাম, আমি সেদিনকে সেগুলো ক্লিয়ার করে দেবো যতটা সম্ভব, ঠিক আছে? তো ওকে আপনারা স্যার। আপনার লিডারের সঙ্গে কথা বলে নিন, কিভাবে কি করবেন, পরবর্তী কিভাবে কি হবে উনি আপনাকে বলে দিচ্ছেন। তো আজকের মতো থ্যাংক ইউ সবাইকে। আর স্যার আমাদের এই কাজটা বাড়ি থেকে কি নিজের পার্সোনাল ফোনেই করতে হবে কাজটা? এই ব্যাপারে আপনার যে সিনিয়র বা থাকবে তার সঙ্গে আপনারা আলাদা করে কথা বলে নেবেন, তারা আপনাকে এই ব্যাপারগুলো সব গাইড করে দেবে, বলে দেবে জিনিসটা। ওকে, ওকে ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই পাড়া সবাই তো বেরিয়ে গেল, আমি তো বোকা চোদা হয়ে গেলাম। কেউ নেই আর? না, আমি কেটে দিয়েছি, একজন দেখলাম যে বেরিয়ে গেছে, তারপর অটোমেটিক ফোনে বলতে মাঠে গেলে ফোন করতে মাথা খারাপ করে দিতে। কে? তাই কালকে যে ফাইল দিল ওকে বলি যে আপনার কি 1-2 দিনের মধ্যে ইমিডিয়েটলি দরকার, যদি থাকে তাহলে